শিক্ষার্থী বন্ধুরা, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি দেবাশিস কুমার সরকার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম। আমি পূর্ববর্তী তোমাদের অর্থনীতি বিষয়ে চতুর্থ অধ্যায়ে উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি, দেখো তোমরা অনুমান করতে পারছো কিনা। বিষয়টি হচ্ছে, আমরা কোনো কিছু ক্রয় করার জন্য কোথায় যাই? নিশ্চয় আমরা কোথায় যাই, বুঝতে পেরেছ? আমরা কোথায় যাই? বাজারে। তাহলে আজকে আমাদের পাঠের নাম কি? বাজার। এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা। বাজারটা কি? সাধারণত আমরা প্রত্যেকেই জানি বাজার বলতে কোনো একটি স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো একটি স্থানকে বোঝায় না। অর্থনীতি বাজার বলতে সেই স্থানকে বোঝায় যে স্থানে একদল ক্রেতা এবং একদল বিক্রেতা দ্রব্যর দর কষাকষি নিয়ে মূল্য নির্ধারণ করে, তাকে কি বলে? বাজার বলে। আমি কি বলেছি? বাজার বলতে কোনো একটি স্থানকে বোঝায় না, যেখানে একদল ক্রেতা এবং একদল বিক্রেতা দর কষাকষির মাধ্যমে কোনো পণ্যর মূল্য নির্ধারিত হয়, সেই স্থানকেই বাজার বলে। তাহলে আমরা এখানেও বলতে পারি এটা একটি বাজার হতে পারে, তোমাদের সাথে আমারও একটা বাজার হতে পারে। বিষয়টা হচ্ছে কি, তোমাদের কারোর কাছে যদি একটি কলম না থাকে, যদি কোনো কলম না থাকে এবং সেই কলমটা যদি আমার কাছে থাকে, তোমরা যদি বলো স্যার ওই কলমটা দেন, আমি বলছি কলমটা আমি দেবো না। যদি নাও তাহলে 5 টাকা দিতে হবে। তখন তুমি বলছো স্যার 5 টাকা দেবো না, আপনি তো ব্যবহার করছেন, আপনাকে 4 টাকা 3 টাকা দেবো। বললাম না, আমি 5 টাকা নিচে বেচবো না, বললাম 3 টাকা দেবে উপরে কিনবো না। এবার দুজন দর কষাকষি করতে করতে যখন কলমটি সেও কিছু কমাইছে, শিক্ষার্থীও কিছু কমাইছে, কমে যখন 4 টাকা হয়েছে, তখন সেটা কী হয়েছে? পণ্যের মূল্য নির্ধারণ হয়েছে। অতএব সেটা বলা যায় কি, ওই প্রতিষ্ঠানে বসে থেকে যদি কোনো দ্রব্য কেনা বেচা হয়, তাহলে সেই স্থানটাকে কী বলবে? বাজার বলবে। তাহলে আমরা বলতে পারছি ঘরে বসে থেকেও বাজারের কাজ করা যায়, প্রতিষ্ঠানে বসে থেকে বাজারে কাজ করা যায়, আবার সরাসরি দ্রব্য নিয়ে অনেক দল ক্রেতা অনেক দল বিক্রেতা কী করতে পারে? বসে থেকে দ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমেও বাজার সৃষ্টি করতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি বাজার বলতে সেই স্থানকে বোঝায় যেখানে একদল ক্রেতা এবং একদল বিক্রেতা দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করে, সেই স্থানকেই বাজার বলে। বাজার ধারণাটি আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সময়ের ভিত্তিতে বাজার, একটা হচ্ছে অঞ্চল ভিত্তিতে বাজার, একটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। আজকে আমি তোমাদের সামনে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারটি আলোচনা করব। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার 2 প্রকার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে কত প্রকার? 2 প্রকার। আমরা বলতে পারি একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজার। পূর্ণ প্রতিযোগিতা কি লিখেছে? পূর্ণ প্রতিযোগিতা। আরেকটি হচ্ছে কি? অপূর্ণ প্রতিযোগিতা। অপূর্ণ প্রতিযোগিতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতা বাজার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা, একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। অপূর্ণ প্রতিযোগিতা আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন মনোপলি বাজার, মনোপোষ্ণী বাজার, তারপরে বাইলেটারাল বাজার, তারপরে অলিগোপলি বাজার, একচেটিয়া বাজার ইত্যাদি বাজার এই বাজারে দেখতে পাওয়া যায়। কিন্তু পূর্ণ প্রতিযোগিতা বাজারে এর কোনো প্রকারভেদ নেই। তো এখন আমরা আসি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজার কাকে বলে। পূর্ণ প্রতিযোগিতা বাজার বলতে সেই বাজারকে বোঝানো হয় যেখানে একদল ক্রেতা এবং একদল বিক্রেতা আর দ্রব্য দর কষাকষি পণ্য মূল্য নির্ধারণ করে, সেই স্থানকে আমরা বাজার বলেছি। এখন পূর্ণ প্রতিযোগিতা বাজার বলতে যে বাজারে অসংখ্য ক্রেতা, কি বলেছি? অসংখ্য ক্রেতার সহিত অসংখ্য বিক্রেতার দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ হয়, তাকে কি বলে? পূর্ণ প্রতিযোগিতা বাজার বলে। আমি বিষয়টি আবারও বলছি তোমাদের সামনে। কি বলছি? অসংখ্য ক্রেতা থাকবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা থাকবে এবং অসংখ্য কি থাকবে? বিক্রেতা থাকবে। এবং অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি নিয়ে যখন পণ্যের মূল্য নির্ধারণ করে, তখন তাকে পূর্ণ প্রতিযোগিতা বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতা বাজারে কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে পণ্যগুলি তবে সমজাতীয়,
পণ্যগুলি সমজাতীয় হবে। 2 নম্বর হবে পরিবহন ব্যয় অবিবেচ্য, অর্থাৎ এখানে পরিবহন ব্যয় ধরা হবে না। 3 নম্বর ধরতে পারি আমরা বাজারের চাহিদা স্থিতিস্থাপক। চাহিদা কি হবে? স্থিতিস্থাপক। এগুলি কেন বলছে আমরা এখনই বলি, এই বাজারে সেই সকল পণ্যগুলি থাকবে যেটা সমজাতীয়, অর্থাৎ আমি যদি গ্রামীণ সিম কিনি তাহলে গ্রামীণ সিমের পরিবর্তন কোনটা হবে? বাংলালিংক সিম। অর্থাৎ যদি গ্রামীণ সিমের মূল্য বাড়ায় দাও তাহলে সে করতে ওই গ্রামীণ সিমের পরিবর্তে সে বাংলালিংক সিম দিয়ে কী করতে পারবে? কথা বলতে পারবে বা অন্যান্য কাজগুলি করতে পারবে। সেহেতু বলছে পণ্যগুলি কী হবে? সমজাতীয় হতে হবে। পরিবহন ব্যয় অবিবেচ্য। আমি মনে করেছি যে আমি একটি দ্রব্য মনে করেছি যে আলু আমি বাজারে বিক্রি করব। এখন বাজারটা হচ্ছে আমার বাড়ি থেকে 1 কিলো দূরে। তাই 1 কিলো দূরে থেকে আমি পণ্য আনতে আমার খরচ হবে, ধরলাম 5 মণ আলু আনতে খরচ হবে আমার 100 টাকা। কিন্তু আমি যদি 5 মণ আলু যদি রংপুর থেকে নিয়ে আসি তাহলে আমার খরচ কিন্তু অবশ্যই 100 টাকা হবে না। কত টাকা হবে? অবশ্যই একটু বেশি হবে। সেক্ষেত্রে 1000 টাকাও হতে পারে, 1000 টাকাও হতে পারে। কিন্তু তার মানে কি ওই 5 মণ আলু ক ব্যক্তি যদি বাজারে নিয়ে আসে আর খ ব্যক্তি যদি 5 মণ বাজারে নিয়ে আসে, কারণ ক ব্যক্তি বিক্রি করবে 20 টাকা করে আর খ ব্যক্তি কি 25 টাকা বিক্রি করলে সেই দ্রব্য ক্রয় করবে? কখনোই ক্রয় করবে না। কারণ সে যদি 20 টাকার বিক্রি করে তাহলে এই ব্যক্তির তুলনায় তার লাভটা কম হবে। আবার যদি সে 25 টাকা বিক্রি করে তাহলে তার কাছে দ্রব্যকে ক্রয়ই করবে না, কারণ যেখানে দাম কম পাবে সেখানে ক্রেতা কী করবে? চলে যাবে। আবার এই বাজারে আরেকটা শর্ত আছে, কিন্তু সেটা হচ্ছে এই বাজারে কোনো বিক্রেতা দ্রব্যর দাম ইচ্ছামতো বাড়াতে বা কমাতে পারবে না। এই বাজার কর্তৃক আগে থেকে মূল্য নির্ধারণ হয়ে থাকে। তাই এই বাজার ইচ্ছা করলে বিক্রেতা কখনোই দাম বাড়াতে বা কমাতে পারবে না। যদি এই বিক্রেতা 20 টাকা করে বিক্রি করছে, ফলে এই বিক্রেতা বিক্রি করতে পারছে না 20 টাকা মূল্যেও, আলুর একটু কোয়ালিটি খারাপের কারণে সে বিক্রি করছে 18 টাকা করে, তখন বাজার কর্তৃক যে একটা রুলস আছে সেই রুলস দ্বারা সে কী হবে? আঘাতপ্রাপ্ত হবে। সে বাজারে একটা মূল্য পেয়ে গেছে, কিন্তু সেই মূল্যর বিপরীতে সে লুকিয়ে বা যেভাবে হোক সে দ্রব্যটি বিক্রি করছে, তাহলে বাজারে অন্যান্য বিক্রেতা তা কখনোই মেনে নিতে পারবে না। তাই এই বাজারে যে কোনো পণ্যর দাম আগে থেকে বাজার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। এখন আসি আমি একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার আমি পূর্ণ বাজার বলেছিলাম যে বাজার অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতার কি হয়? দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণে তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতা বাজার। একচেটিয়া বাজারে একটু ভিন্ন হয়েছে। এখানে বলেছিলাম অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা, এখানে বলবো একজন বিক্রেতা। কি বলবো? একজন বিক্রেতার সহিত অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য নিয়ে যে দর কষাকষি হয় সেই বাজারকে কি বলে? একচেটিয়া বাজার। আমরা কিন্তু পূর্ণ প্রতিযোগিতা বাজারে বলেছিলাম এখানে অসংখ্য বিক্রেতা, আর একচেটিয়া বাজারে কি বলছি আমি? একজন বিক্রেতা। কার সাথে দ্রব্য ক্রয় বিক্রয় হবে? ক্রেতার সাথে। একজন বিক্রেতার সাথে অসংখ্য ক্রেতার যে দ্রব্য নিয়ে যে দর কষাকষি হয় তাকে বলা হয় কি? একচেটিয়া বাজার। এই বাজারের শর্তগুলি ঠিক পূর্বের মতোই আমরা বলতে পারি যে পণ্যগুলি হবে পূর্ণ প্রতিযোগিতা বাজারে আমরা পড়েছিলাম পণ্যগুলি সমজাতীয়, আর একচেটিয়া বাজারে পণ্যগুলি বলবো হচ্ছে আমরা অসমজাতীয়। পূর্ণ প্রতিযোগিতা বাজার বলেছিলাম পরিবহন ব্যয় অবিবেচ্য, একচেটিয়া বাজার বলবো পরিবহন ব্যয় বিবেচ্য। আর পূর্ণ প্রতিযোগিতা বাজার বলেছিলাম পণ্যর চাহিদা স্থিতিস্থাপক, আর একচেটিয়া বাজারে পণ্যর চাহিদা অস্থিতিস্থাপক। কি প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা বুঝতে পারছো তো? এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা কি আসলে? অর্থাৎ যে বাজারে
দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন খুব একটা পরিলক্ষিত হয় না, তাকে কি বলা হয়? স্থিতিস্থাপক বলা হয়। আর দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয় তাকে বলা হয় কি? অস্থিতিস্থাপক। আমরা বুঝতে পারি স্থিতিস্থাপক কি। স্থিতিস্থাপকের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে কি চাল ডাল বলতে পারি আমরা, যে দামের পরিবর্তনের ফলেও যে চাহিদার সেরকম পরিবর্তন না ঘটে তাকে বলা হয় স্থিতিস্থাপক। আমরা নিত্য প্রয়োজন দ্রব্যের ক্ষেত্রে বলতে পারি। আর অস্থিতিস্থাপক যে দামের পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয় তাকে বলা হয় অস্থিতিস্থাপক। এগুলি সাধারণত দেখা যায় বিলাসবহুল দ্রব্যর ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারছি যে বাজারে একজন বিক্রেতার সহিত অসংখ্য ক্রেতার মধ্যে পণ্য মূল্য নির্ধারণ করার দর কষাকষি হয়, সেই বাজারকে আমরা কি বলেছি? একচেটিয়া বাজার। এখন আসি দুটি বাজারের মধ্যে তুলনা। একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার ও পূর্ণ প্রতিযোগিতা বাজারের মধ্যে তুলনা বা পার্থক্য দেখাও। আমরা এভাবে লিখতে পারি পার্থক্যগুলি। আমরা সাধারণত এভাবে লিখলে দেখতে সুন্দর লাগবে, উপস্থাপনটা ভালো হবে। আমরা তিনটি কলাম তৈরি করব। একটা কলামে দেব পার্থক্যর বিষয়, পার্থক্যর বিষয়। এখানে দেব পূর্ণ প্রতিযোগিতা, পূর্ণ প্রতিযোগিতা। এখানে দেব হচ্ছে একচেটিয়া, একচেটিয়া, একচেটিয়া বাজার। আমরা এভাবে লিখতে পারি পার্থক্যের বিষয়ে পূর্ণ প্রতিযোগিতা একচেটিয়া বাজার। এখন পার্থক্যের বিষয়ে প্রথমে দিতে পারি সংজ্ঞাগত পার্থক্য। কি দিতে পারি আমরা? সংজ্ঞাগত পার্থক্য। আমি সংজ্ঞাগত পার্থক্য পূর্বেই আলোচনা করেছি যে বাজারে অসংখ্য ক্রেতার সহিত অসংখ্য বিক্রেতার দ্রব্য দর কষাকষি পণ্যের মূল্য নির্ধারণ হয় তাকে বলা হয় পণ্যপ্রতি বাজার। আর যে বাজারে একজন বিক্রেতার সহিত অসংখ্য ক্রেতার দ্রব্য দর কষাকষি পণ্যের মূল্য নির্ধারণ হয় তাকে বলা হয় একচেটিয়া বাজার। আচ্ছা, সংজ্ঞার পরে আমরা দিতে পারি মুনাফা অর্জন। মুনাফা অর্জন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম সবসময় স্বাভাবিক মুনাফা লাভ করে, একচেটিয়া বাজারে ফার্ম অস্বাভাবিক মুনাফা লাভ করে। শেষ। আমরা দিতে পারি পরিবহন ব্যয়, পরিবহন ব্যয়, পরিবহন ব্যয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ফার্মের বাজারে পরিবহন ব্যয় অবিবেচ্য, কিন্তু একচেটিয়া বাজারে পরিবহন ব্যয় বিবেচ্য। আমরা পরের পার্থক্য দিতে পারি প্রবেশ প্রস্থান, প্রবেশ প্রস্থান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ইচ্ছামতো প্রবেশ করতে পারে, প্রস্থান করতে পারে। যখন সে ফার্মে বাজার লাভের সম্মুখীন হবে সে বাজারে প্রবেশ করবে, যদি ক্ষতির সম্মুখীন হয় সে বাজার থেকে চলে আসবে। কিন্তু একচেটিয়া বাজার ফার্মের অবাধে প্রবেশ এবং প্রস্থানের কোনো সুযোগ নেই। এইভাবে তোমরা যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যের প্রেক্ষিতে তোমরা এই পার্থক্যগুলি এভাবে আলোচনা করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকাল আমি তোমাদের বেশি দূর না যাচ্ছি, আমরা এইটুকু দিয়েই আমরা আজকে শেষ করছি। আমার এই প্রেক্ষিতে তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা তুলে নাও। আজকে আমি তোমার যে বিষয়টি পড়ালাম সেই বিষয়টি তোমরা একটি ছক আকারে পার্থক্যটি তুলে দেবে। বাড়ির কাজ, পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে কোনটি ক্রেতার জন্য লাভজনক? মতামত দাও। আমরা কিন্তু বুঝতে পারছি যে পূর্ণপ্রতিযোগিতা বাজারে কিন্তু অসংখ্য ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে, তাই এখানে কিন্তু
চিন্তা করবা, আর এক সিটে বাজারে একজন বিক্রেতা থাকে, অসংখ্য ক্রেতা থাকে, সেক্ষেত্রে কী হতে পারে, এইটার উপর চিন্তা করে তোমরা একটি বাড়ির কাজ তৈরি করে জানাবা, এবং যাদের কোনো সমস্যা হবে তোমরা কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আমি দেবাশিস কুমার সরকার আবার তোমাদের সামনে থেকে সহায়কুর পাইলট বালিক কৌশল অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।